ছাড়া আজ আমি চাই না কিছু, ভাবিনি কখনো আমি তোরই হব। স্বপ্নেরা দোলা দেয় তোরই টানে, তোর মাঝে খুঁজে পাই বাঁচার মানে। বুঝি না এমন তোকে ছাড়া, তুই যে আমার জীবন। কত যে আপন তুই, কি করে বোঝাবো। আরে পাগলা, ওকে তাড়ানোর লেগে বলছি। আমাকে তাড়ানোর লেগে মিথ্যে কথা বলার কি আছে? বললেই পারতেন আমাকে পছন্দ না। ভাবি, কে সালমা? আয় আয় বস। তোমার শরীর কেমন আছে? এই আছে মোটামুটি, এখন কাজ টাজ করতে পারছি, আগের মতন আর অসুবিধা হয় না। দাদা বাড়িতে আছেন? টনি দাদা? ও গো, দাদা এসছে। বসেন দাদা বসেন, আমি টাকালে আসছি। এলেন দাদা, পুরো 10 লাখ আছে। এলে ধর। এইলেন। কি হলো দাদা, এখনো তো আরো 10 লাখ টাকা পাবেন, টাকা ঘুরে দিয়েছেন কেন? আমার ধার দেওয়া টাকা আমি পেয়ে গেছি, শুধু আমার দরকার নাই, ও টাকা তোমার কাছেই রাখো। কিন্তু দাদা, আমার তো 15 লাখ টাকা 3 বছরে 30 লাখ টাকা দেওয়ার কথা। সে আমি জানি, তুমি সমস্যায় পড়েছিলে বলেই তো আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে। আমার ধার দেওয়া 15 লাখ টাকা আমি পেয়ে গেছি, আর টাকা দরকার নেই। আর সেদিন ভাবি কইবে গুলি চালানোর জন্য, সরি, পারলে আমাকে ক্ষমা করে দিন। এই দাঁড়ি কেন, ওগুলো দিয়ে। এলেন ভাবি, এগুলো রাখেন, এগুলো আপনার জন্য। আসি দাদা। এভাবে চলে গেলে হয়? এতগুলো ফল নিয়ে এসছেন, একটু বসেন, 1 কাপ চা করে দিই। না না থাক ভাবি, আগে আপনি সুস্থ হন, অন্য দিনে শিখাবো। এই চ। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, মানুষ এতটা পাল্টাতে পারে। গ্রামের মানুষ টনির নাম করলেই আমার রাগ হতো, আজ নিজের চোখেই দেখলাম সত্যি মানুষটা অনেক বদলে গেছে। সবকিছু তোবা করে দিয়ে ভালো হয়ে গেলে আল্লাহ তাকে অনেক ভালোবাসে। কি রে, তুই কাঁদছিস কেন? জানো ভাবি, আজ 2 বছর ধরে ও আমার পিছনে লেগেছিল, আমাকে ভালোবাসার লেগে। আমি ওকে পাত্তা দিইনি, আর আজ আমি ওকে ভালোবাসতে যাচ্ছি, ওই আমাকে রিজেক্ট করছে। তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, আগে বাসতুক না, ভালো হয়ে যাওয়ার পর থেকে বাসি। ও তো চিন্তা করিস না। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশের পরিস্থিতি বর্তমানে তেমন একটা ভালো না। বাহিরে অত্যন্ত ঝড়ো বাতাসের সাথে বৃষ্টিপাত হচ্ছে। জানি না উপকূলবাসীদের কি অবস্থা, আশা করি তারা নিরাপদে আছেন। ইতোমধ্যে এখন পর্যন্ত আমি যা জানতে পেরেছি সেটার হিসাব আসলে খুবই ভয়াবহ। নিজের কাছে বলতেও অনেকটা ভয় বা দ্বিধা কাজ করছে, কারণ আমার দেশের অবস্থা খুব বেশি ভালো না। উপকূলে প্রায় 35,000-এর মতো বাড়িঘর ইতোমধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ধ্বংস হয়ে গিয়েছে, এবং এই পর্যন্ত একটি সরকারি তথ্য মোতাবেক প্রায় 12 জন মৃত্যুবরণ করেছেন, যাদের সুখ সম্পর্ক
পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি, যাদের পরিবারের প্রতি আমি শোক জ্ঞাপন করছি, এবং অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমি শোক জ্ঞাপন করছি। আশা করি তাদের পরিবার এই শোক কাটিয়ে উঠতে পারবেন। দেশ যেহেতু একটা অত্যন্ত একটা প্যান্ডেমিক মুহূর্তের মধ্য দিয়ে বর্তমানে যাচ্ছে, সুতরাং এ সময় আমাদের সকলের উচিত হবে ঘরের মধ্যে থাকা, কারণ এই প্রাকৃতিক দুর্যোগের সময় ঘরের বাহিরে থাকা একদমই আমাদের উচিত নয়। তার উপর আশ্রয় কেন্দ্রে যারা উপকূলবাসী আছেন তারা অবশ্যই আশ্রয় কেন্দ্রে অবস্থান করবেন, এবং জরুরিভাবে আপনাদের খাদ্য খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন সেগুলো সরকারের তরফ থেকে যতটুকু সম্ভব হয় সরবরাহ করা হবে। এবং যারা উপকূলের আশেপাশের জেলাসমূহের লোকজন রয়েছেন তারা অবশ্যই উপকূলবাসীদের দিকে একটু বিশেষ নজর রাখবেন আশা করি। আমি যেহেতু ঢাকায় আছি, ঢাকার মধ্যেই কিছুটা টের পাওয়া যাচ্ছে যে কি একটা প্রভাব বিস্তার করছে এই ঘূর্ণিঝড়টি। বর্তমানে পরিস্থিতি খুব বেশি ভালো বলবো না, খুব বেশি খারাপও বলবো না, আগের চাইতে কিছুটা প্রভাব কমেছে। এখন বাজছে প্রায় রাত প্রায় কয়টার সময় ভিডিও করছি, রাত প্রায় 3টা 20 বাজছে, 3টা 20-এ আমি এই ভিডিওটা করছি। সুতরাং এই সময় কিছুটা প্রভাব কমে গিয়েছে, যদিও আগামীকাল সারাদিন সতর্কীকরণ বিজ্ঞপ্তি চালু রাখা হবে হয়তো। সুতরাং কেউ আশ্রয় কেন্দ্র ত্যাগ করবে না, এবং যতদূর সম্ভব নিজেকে নিরাপদ অবস্থানে রাখবে, নিজের পরিবারের খেয়াল রাখবে। আশা করি সকলে সুস্থ থাকবে, বেশি কিছু বলার নেই, কারণ মন মানসিক পরিস্থিতি তেমন একটা ভালো না। কারণ এরকম দেশের একটা খারাপ মুহূর্তে মন মানসিকতা কোনো অবস্থাতে ভালো থাকে না। না পারছি এমন একটা জায়গায় আছি, না পারছি উপকূলবাসীদের জন্য কিছু করতে, না পারছি আপনাদেরকে কিছু বলতে বা কিছু আপডেট দিতে, কারণ সারাদিন বিদ্যুৎ ছিল না। দেশের যে কি অবস্থা বয়ে যাচ্ছে আমি বাতাসের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারছি, মানে বুঝতে পারছি। আমাকে ক্ষমা করবেন, অবশ্যই আমার ইনফরমেশনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেশবাসীর জন্য সকলে দোয়া করবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।